মীর আলী চোখে দেখে না। আগে আবছা আবছা দেখত, দুপুরের রোদের দিকে তাকালে হলুদ কিছু ভাসত চোখে। গত 2 বছর ধরে তাও ভাসছে না। চারদিকে সীমাহীন অন্ধকার। তার বয়স প্রায় 70। এই বয়সে চোখ কান নষ্ট হতে শুরু করে, পৃথিবীর শব্দ ও বর্ণহীন হতে থাকে। কিন্তু তার কান এখনো ভালো, বেশ ভালো। ছোট নাতনিটি যতবার কেঁদে ওঠে ততবারই সে বিরক্ত মুখে বলে, চুপ, শব্দ করিস না। মীর আলী আজকাল শব্দ সহ্য করতে পারে না। মাথার মাঝখানে কোথায় যেন ঝনঝন করে। চোখে দেখতে পেলেও বোধহয় এরকম হতো। আলো সহ্য হতো না। বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা। সবচেয়ে বড় যন্ত্রণা, রাত দুপুরে বাইরে যেতে হয়। একা একা যাওয়ার উপায় নেই। তাকে তলপেটের প্রবল চাপ নিয়ে মিহি সুরে ডাকতে হয়, বদি, ও বদি। বদিউজ্জামান। বদিউজ্জামান তার বড় ছেলে। মধুবন বাজারে তার একটা মণিহারি দোকান আছে। রোজ সন্ধ্যায় দোকান বন্ধ করে 7 মাইল হেঁটে সে বাড়ি আসে। পরিশ্রমের ফলে তার ঘুম হয় গাঢ়। সে সাড়া দেয় না। মীর আলী ডেকেই চলে, বদি, ও বদি। বদিউজ্জামান। জবাব দেয় তার ছেলের বউ অনুফা। অনুফার গলার স্বর অত্যন্ত তীক্ষ্ণ। সেই তীক্ষ্ণ স্বর কানে এলেই মীর আলীর মাথা ধরে। তবু সে মিষ্টি সুরে বলে, ও বউ, একটু বাইরে যাওয়ান দরকার, বদিরে উঠাও। অনুফা তার স্বামীকে জাগায় না, নিজেই কুপি হাতে এগিয়ে এসে শ্বশুরের হাত ধরে। বড় লজ্জা লাগে মীর আলীর, কিন্তু উপায় কি? বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। মীর আলী নরম স্বরে বলে, চাঁদনি রাত নাকি, ও বউ? জি না। চোখে ফসর ফসর লাগে, মনে হয় চাঁদনি। না, চাঁদনি না। এইখানে বসেন, এই নেন বদনা। অনুফা দূরে সরে যায়। মীর আলী ভারমুক্ত হয়। অন্যরকম একটা আনন্দ হয় তার। ইচ্ছা করে আরো কিছুক্ষণ বসে থাকতে। অনুফা ডাকে, আব্বাজান, হইছে? হুম। উঠেন, বইসা আছেন কেন? ফজর ওয়াক্তের দেরি কত? দেরি আছে। আব্বাজান, উঠেন। মীর আলী অনুফার সাহায্য ছাড়াই উঠোনে ফিরে আসে। দক্ষিণ দিক থেকে সুন্দর বাতাস দিচ্ছে। রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়েছে বোধহয়। একটা দুটো করে শেয়াল ডাকতে শুরু করেছে। মীর আলী হৃষ্ট গলায় বলে, রাত বেশি বাকি নাই। অনুফা জবাব দেয় না, হাই তোলে। একটা জলচৌকি দাও, উঠানে বইয়া থাকি। দুপুর রাইতে উঠানে বইবেন কি? যান, ঘুমাইতে যান। মীর আলী বাধ্য ছেলের মতো বিছানায় শুয়ে পড়ে। একবার ঘুম ভাঙলে বাকি রাতটা তার জেগে কাটাতে হয়। সে বিছানায় বসে ঘরের স্পষ্ট অস্পষ্ট সব শব্দ অত্যন্ত মন দিয়ে শোনে। বদি খুক খুক করে কাশছে। টিনের চালে ঝটপট শব্দ। কিসের শব্দ? বানর? চৌকির নিচে সবগুলি হাঁস একসঙ্গে প্যাক প্যাক করলো। বাড়ির পাশে শেয়াল হাঁটাহাঁটি করছে বোধহয়। পরিবাণও কেঁদে উঠল। দুধ খেতে চায়। অনুফা দুধ দেবে না। চাপা গলায় মেয়েকে শাসাচ্ছে। বদি আবার কাশছে। ঠান্ডা লেগেছে নাকি? পরশুদিন ভিজে বাড়ি ফিরেছে। জ্বর তো হবেই। বদির কথা শোনা যাচ্ছে। ফিসফিস করে কি যেন বলছে। কি বলছে? এত ফিসফিসানি কেন? মীর আলী কান খাড়া করে শোনার চেষ্টা করে। কাক ডাকলো। সকাল হচ্ছে নাকি? মীর আলী ভোরের প্রতীক্ষা করে। তার তলপেট আবার ভারী হয়ে ওঠে। বদি, ও বদি। বদিউজ্জামান। কি? একটু বাইরে যাওয়ান দরকার। বদি সারা শব্দ করে না। পরিবাণও তার স্বরে কাঁদে। দুধ খেতে চায়। ও বদি, বদিউজ্জামান। আসি আসি, তাড়াতাড়ি কর। আরে দুত্তরি, এক রাইতে কয়বার বাইরে যাইবেন? বদি প্রচণ্ড একটা চর বসায় পরিবাণর গালে। বিরক্ত গলায় বলে, টর্চটা দাও অনুফা। অনুফা টর্চ খুঁজে পায়, কিন্তু অন্ধকারে ব্যাটারি খুঁজে পায় না। মীর আলী অপেক্ষা করতে করতে একসময় অবাক হয়ে বুঝতে পারে তার প্রস্রাব হয়ে গেছে। বিছানার একটা অংশ ভেজা। সে অত্যন্ত বিচলিত বোধ করে। এরকম তার আগে কখনো হয়নি। আসেন যাই, যত ঝামেলা। দেখি, হাতটা বাড়ান। বদি তার হাত ধরে। মীর আলী খুব দুর্বল ও অসহায় বোধ করে। এখন থাইকা ঘরের মধ্যে একটা পাতিলে পেশাব করবেন। ঝামেলা ভালো লাগে না। আচ্ছা। আর পানি কম খাইবেন, বুঝলেন? আচ্ছা। বদি তাকে উঠোনের এক মাথায় বসিয়ে দেয়। মীর আলী প্রস্রাব করার চেষ্টা করে। প্রস্রাব হয় না। ভোঁতা একটা যন্ত্রণা হয়। বদি হাঁক দেয়, কি হইছে? রাত শেষ করবেন নাকি? আর ঠিক তখন মীর আলীর সামনে দিয়ে সরসর করে একটা কিছু চলে যায়। এটা কি সাপ? মীর আলীর দেখতে ইচ্ছে করে। আরে বিষয় কি? ঘুমাইয়া পড়ছেন নাকি? না,
একটা সাপ গেল সামনে দিয়া। আরে ধুত্তরি সাপ, উঠেন দেখি। মনে হয় জাতি সাপ, বিরাট লম্বা মনে হইল। আরে ধূত, উইঠা আসেন। মীর আলী উঠে দাঁড়ায়, আর ঠিক তখন আজান হয়। মীর আলী হাসি মুখে লে আজান দিছে। ও বদি, আজান দিছে। দিছে দেউক, ঘরে চলেন। অখন আর ঘরে গিয়া কি কাম, গোসলের পানি দে, গোসল সাইরা আর নামাজটা পড়ি। বদি বিরক্ত গলায় বলে, অজু কইরা নামাজ পড়েন, গোসল কেন? শরীরটা পাক না, না পাক আইলো। আপনি থাকেন বইয়া, অনুফারে পাঠাই, যত ঝামেলা। বদিউজ্জামান তার বাবাকে একটা জলচৌকির উপর বসিয়ে ভেতরে চলে যায়, আর আসে না। পরিবাণু ঘ্যান ঘ্যান করে কাঁদে। মীর আলী বসে থাকে চুপচাপ। তার কিছুক্ষণ পর 50 জন সৈন্যের ছোট একটা দল গ্রামে এসে ঢোকে। মার্চ টার্চ না, এলোমেলো ভাবে চলা। তাদের পায়ের বুটের কোনো শব্দ হয় না। তারা যায় মীর আলীর বাড়ির সামনে দিয়ে, এবং তাদের একজন মীর আলীর চোখে 5 ব্যাটারি টর্চের আলো ফেলে। মীর আলী কিছু বুঝতে পারে না, শুধু উঠোনে বসে থাকা কুকুরটা তার স্বরে ঘেউ ঘেউ করতে থাকে। মীর আলী ভীত স্বরে ডাকে, বদি, ও বদি, বদিউজ্জামান। কুকুরটি একসময় আর ডাকে না। দলটির পেছনে পেছনে কিছু দূর গিয়ে থমকে দাঁড়ায়। তারপর দ্রুত ফিরে আসে মীর আলীর কাছে। মীর আলী উঁচু গলায় ডাকে, ও বদি, বদিউজ্জামান। কি হইছে, বেহুদা চিল্লান কেন? বাড়ির সামনে দিয়ে কারা যেন গেল। আরে দুত্তরি, যত ফালতু ঝামেলা, চুপ কইরা বইয়া থাকেন। মীর আলী চুপ করে যায়। চুপ করে থাকে কুকুরটিও। নিম্ন শ্রেণীর প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে। তারা টের পায়। গ্রামের নাম নীলগঞ্জ। 1 মে 1971। ক্ষুদ্র সৈন্যবাহিনীর অধিনায়ক একজন মেজর, এজাজ আহমেদ। কাকুল মিলিটারি একাডেমির একজন কৃতি ক্যাডেট। বাড়ি পেশোয়ারের এক অখ্যাত গ্রামে। তার গায়ের নাম রেশোবা। ময়মনসিংহ ভৈরব লাইনের একটি স্টেশন নান্দাইল রোড। ছোট্ট গরিব স্টেশন। মেল ট্রেন থামে না। লোকাল ট্রেন মিনিটখানেক থেকেই ফ্ল্যাগ উড়িয়ে পালিয়ে যায়। স্টেশনের বাইরে ইট বিছানো রাস্তায় 4-5টা রিকশা ঠুনঠুন করে ঘণ্টা বাজিয়ে যাত্রী খোঁজে। সুরেলা গলা শোনা যায়, রুয়েল বাজার যাওনের কেউ আসুইন? রুয়েল বাজার এ অঞ্চলের সবচেয়ে বড় বাজার। নান্দাইল রোড থেকে সোজা উত্তরে 10 মাইল। খুবই খারাপ রাস্তা। বর্ষাকালে রিকশা চলে না। হেঁটে যেতে এঁটেল মাটিতে পা দেবে যায়। ঠিক ঠিক ঘন কাদা। নান্দাইল রোড থেকে রুয়েল বাজার আসতে বেলা পুইয়ে যায়। বাজারটি অন্য সব গ্রাম্য বাজারের মতো, তবে স্থানীয় লোকদের খুব অহংকার একে নিয়ে। কি নেই এখানে? ধান চালের আড়ত আছে, পাটের গুদাম আছে, ধান ভাঙানোর কল আছে, চায়ের দোকান আছে, এমনকি রেডিও সারাবার একজন কারিগর পর্যন্ত আছে। গ্রামের বাজারে এর চেয়ে বেশি কি দরকার? রুয়েল বাজারকে পেছনে ফেলে আরও মাইল 30 উত্তরে মধুবন বাজার। যাতায়াতের একমাত্র ব্যবস্থা গরুর গাড়ি, তাও শীতকালে। বর্ষায় হাঁটা ছাড়া অন্য উপায় নেই। উজান দেশ, নদীনালা নেই যে নৌকা চলবে। মধুবন বাজার পেছনে ফেলে পূব দিকে 7-8 মাইল গেলে ঘন জঙ্গল। স্থানীয় নাম মধুবনের জংলা মাঠ। কাটা ঝোপ, বাঁশ আর জারুলের মিশ্র বন। বেশ কিছু গাব ও ডেফল জাতীয় অন্তজ শ্রেণীর গাছও আছে। জংলা মাঠের এক অংশ বেশ নিচু, সেখানে মোর্তা গাছের ঘন অরণ্য। শীতকালে সেই সব মোর্তা কেটে এনে পাটি বোনা হয়। পাকা লটকনের খোঁজে বালক বালিকারা বনের ভেতর ঘুরে বেড়ায়, কিন্তু বর্ষাকালে কেউ যায় না সেদিকে। খুব সাপের উপদ্রব। বনে ঢুকে প্রতি বছরই 2-1টা গরু ছাগল সাপের হাতে মারা পড়ে। জংলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম। দরিদ্র, শ্রীহীন, 30-40 ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ। বিস্তীর্ণ জলাভূমি গ্রামটিকে কাস্তের মতো দুদিক থেকে ঘিরে আছে। সেখানে শীতকালে প্রচুর পাখি আসে। পাখি মারা জাল নিয়ে পাখি ধরে বাজারে বিক্রি করে পাখি মারারা। চাষবাস যা হয় দক্ষিণের মাঠে। জমি উর্বর নয়, কিংবা এরা ভালো চাষি নয়। ফসল ভালো হয় না। তবে শীতকালে এরা প্রচুর রবি শস্য করে। বর্ষার আগে আগে করে তরমুজ ও বাঙ্গি। দক্ষিণের জমিতে কোনো রকম যত্ন ছাড়াই এ দুটি ফল প্রচুর জন্মায়। গ্রামের অধিকাংশ ঘরেই খড়ের ছাউনি। সম্প্রতি কয়েকটি টিনের ঘর হয়েছে। বদিউজ্জামানের ঘরটি টিনের। তার হাতে এখন কিছু পয়সা কড়ি হয়েছে। টিনের ঘর বানানো ছাড়াও সে একটা সাইকেল কিনেছে। চালানো শিখে ওঠেনি বলে এখনো সে হেঁটেই মধুবন বাজারে যায়। সপ্তাহে একবার নতুন সাইকেলটি ঝাড়পোছ করে। গ্রামের একমাত্র পাকা দালানটি প্রকাণ্ড। 2 বিঘা জমির ওপর একটা হুলস্থুল ব্যাপার। সুসং দুর্গাপুরের মহারাজার নায়েব চন্দ্রকান্ত সেন মশাই এ বাড়ি বানিয়ে গৃহপ্রবেশের দিন সর্পাঘাতে মারা পড়েন।
চন্দ্রকান্ত সেন প্রচুর ধন সম্পদ করেছিলেন। তার মৃত্যুর পর সেসবের কোনো হদিস পাওয়া যায়নি। সবার ধারণা সোনাদানা পিতলের কলসিতে ভরে তিনি জহ করে গেছেন। তার উত্তরাধিকারীরা পিতলের কলসির খোঁজে প্রচুর খোঁড়াখুড়ি করেছে, কোনো সন্ধান পাওয়া যায়নি। চন্দ্রকান্ত সেন মশাইয়ের বর্তমান একমাত্র উত্তরাধিকারী নীলু সেন প্রকাণ্ড দালানটিতে থাকেন। তার বয়স প্রায় 50, দেখায় তার চেয়েও বেশি। নীলু সেনকে গ্রামে যথেষ্ট খাতির করা হয়। যাবতীয় সালিসিতে তিনি থাকেন। বিয়ে শাদীর কোনো কথাবার্তা তাকে ছাড়া কখনো হয় না। লোকটি অত্যন্ত মিষ্টভাষী। এ গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হচ্ছেন জয়নাল মিয়া। প্রচুর বিষয় সম্পত্তির মালিক। মধুবন বাজারে তার 2টি ঘরও আছে। লোকটি মেরুদণ্ডহীন, সবার মন রেখে কথা বলার চেষ্টা করে। গ্রাম্য সালিসিতে সবার কথাই সমর্থন করে বিচার সমস্যা জটিল করে তোলে। তবু সবাই তাকে মোটামুটি সহ্য করে। সম্পদশালীরা এই সুবিধাটি সব জায়গাতেই ভোগ করে। 2জন বিদেশি লোক আছেন নীলগঞ্জে। একজন নীলগঞ্জে মসজিদের ইমাম সাহেব। এত জায়গা থাকতে তিনি এই দুর্গম অঞ্চলে ইমামতি করতে কেন এসেছেন সে রহস্যের মীমাংসা হয়নি। তিনি মসজিদেই থাকেন। মাসের 15 দিন জয়নাল মিয়ার বাড়িতে খান, বাকি 15 দিন পালা করে অন্য ঘরগুলোতে খান। কিছুদিন হলো তিনি বিয়ে করে এই গ্রামে স্থায়ীভাবে থাকবার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রস্তাবটিতে কেউ এখনো তেমন উৎসাহ দেখাচ্ছে না। ধানি জমি দিতে পারে জয়নাল মিয়া, সে প্রসঙ্গে এড়িয়ে যাচ্ছে, শুনেও না শোনার ভান করছে। দ্বিতীয় বিদেশি লোকটি হচ্ছে আজিজ মাস্টার। সে নীলগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। প্রাইমারি স্কুল সরকারি সাহায্যে 3 বছর আগে শুরু হয়। উদ্দেশ্য বোধহয় একটি, দুর্গম অঞ্চলে শিক্ষার আলো পৌঁছানো। উদ্দেশ্য সফল হয়নি। শিক্ষকেরা কেউ বেশি দিন থাকতে পারে না। খাতাপত্রে 3 জন শিক্ষক থাকার কথা, এখন আছে 1 জন, আজিজ মাস্টার। লোকটি রুগ্ন, নানা রকম অসুখ বিসুখ। তার মধ্যে প্রধান হচ্ছে হাঁপানি। শীতকালে এর প্রকোপ হয়। গরমকালটা মোটামুটি ভালোই কেটে যায়। আজিজ মাস্টার একজন কবি। সে গত 3 মাসে 4 নম্বরই একটা রুলটানা খাতা কবিতা লিখে ভরিয়ে ফেলেছে। প্রতিটি কবিতা একটি রমণীকে উদ্দেশ্য করে লেখা, যাকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ডাকা হয়েছে, যেমন স্বপ্নরানী, কেশবতী, অচিন পাখি ইত্যাদি। তার 3টি কবিতা নেত্রকোনা থেকে প্রকাশিত মাসিক কিষাণ পত্রিকায় ছাপা হয়েছে। আজিজ মাস্টারের কাব্য প্রতিভা সম্পর্কে গ্রামের লোকজন ওয়াকিবহাল। তারা এই কবিকে যথেষ্ট সমীহ করে। সমীহ করার আরেকটি কারণ হলো আজিজ মাস্টার গ্রামের সবচেয়ে শিক্ষিত মানুষ। বিয়ে পর্যন্ত পড়েছিল, পরীক্ষা দেওয়া হয়নি, তার আবার পরীক্ষা দেওয়ার কথা। সে জয়নাল মিয়ার একটি ঘরে থাকে। তার স্ত্রীকে সে ভাবি সাপ ডাকে, কিন্তু তার বড় মেয়েটিকে দেখলেই কেমন যেন বিচলিত বোধ করে। মেয়েটির নাম মালা। মাঝে মাঝে মালা তাকে ভাত বেড়ে দেয়। সে সময়টা আজিজ মাস্টার বড় অস্বস্তি বোধ করে। সে যখন বলে, মামা আর একটু ভাত দেই, তখন কোনো কারণ ছাড়াই আজিজ মাস্টারের কানটান লাল হয়ে যায়। আজিজ মাস্টার কয়েকদিন আগে মালারানী নামে একটি দীর্ঘ কবিতা রচনা করেছে। কবিতাটি কিষাণ পত্রিকায় পাঠাবে কিনা এ নিয়ে সে খুব চিন্তিত। হয়তো পাঠাবে। নীলগঞ্জের যে দিকটা জলাভূমি, একদল কৈবর্ত থাকে সেদিকে। গ্রামের সঙ্গে তাদের খুব একটা যোগাযোগ নেই। মাছ ধরার সিজনে জলমহালে মাছ মারতে যায়, আবার ফিরে আসে। কর্মহীন সময়টাতে চুরি ডাকাতি করে। নীলগঞ্জের কেউ এদের ঘাটায় না। গত বৎসর কৈবর্ত পাড়ায় খুন হলো একটা। নীলগঞ্জের মাতব্বররা এমন ভাব করলেন যেন তারা কিছুই জানেন না। থানা পুলিশ কিছুই হলো না। যার ছেলে খুন হলো সেই চিত্রাবুড়ি কিছুদিন ছোটাছুটি করলো নীলু সেনের কাছে। নীলু সেন শুকনো গলায় বললেন, তোদের ঝামেলা তোরা মিটা, থানাওয়ালার কাছে যা। বুড়ি ফোপাতে ফোপাতে বলল, থানাওয়ালার কাছে গেলে আমারে দহের মধ্যে পুইত্তা থুইব কইছে। নীলু সেন গম্ভীর হয়ে গেলেন। টেনে টেনে বললেন, এদের ঘাটাঘাটি করা ঠিক না। রক্ত গরম জাত, কি করতে কি করে। বিচার ওইতো না? নীলু সেন তার জবাব দিতে পারলেন না। অস্পষ্টভাবে বললেন, এখন বাদ দে, পরে দেখি কিছু করা যায় কিনা। বুড়ি আরো কিছুদিন ছোটাছুটি করল এবং একদিন দেখা গেল কৈবর্তরা দল বেঁধে জলমহলে মাছ মারতে গিয়েছে। বুড়িকে সঙ্গে নেয়নি। বুড়ি আকাশ ফাটিয়ে চিৎকার করল কিছুদিন। নীলু সেনের দালানের এক প্রান্তে থাকতে লাগলো। চরম দুর্দিন। কৈবর্তরা ফিরে এলো 3 মাস পর, কিন্তু বুড়ির জায়গা হলো না। সে এ বাড়ি ও বাড়ি ভিক্ষা করে খেতে লাগলো। হতদরিদ্র নীলগঞ্জের প্রথম ভিক্ষুক। সব গ্রামের মতো এই গ্রামে একজন পাগলও আছে, মতি মিয়ার শালা নিজাম। সে বেশিরভাগ সময়ই সুস্থ থাকে, শুধু 2-1 দিন মাথা গরম হয়ে যায়। তখন তার গায়ে কোনো কাপড় থাকে না। গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছোটাছুটি করতে থাকে। দুপুরের রোদ খুব বেড়ে গেলে মধুবন জংলায় ঢুকে পড়ে।
পাগলদের সাপে কাটে না। প্রবাদটি হয়তো সত্যি। নিজাম বহাল তবিয়তেই বন থেকে বেরিয়ে আসে। ছোটাছুটি করা এবং বনের ভিতরে বসে থাকা ছাড়া সে অন্য কোনো উপদ্রব করে না। গ্রামের পাগলদের গ্রামবাসীরা খুব স্নেহের চোখে দেখে। তাদের প্রতি এক ধরনের মমতা থাকে সবার। চিত্রাবরী রাতে এক নাগারে কখনো ঘুমায় না। ক্ষণে ক্ষণে জেগে উঠে চেঁচায়, কেলা যায় গো, লোকটা কে? তার ঘুমোবার জায়গাটা হচ্ছে সেনবাড়ির পাকা কালী মন্দিরের চাতাল। নীলু সেন তাকে থাকবার জন্য একটা ঘর দিয়েছিলেন। সেখানে নাকি তার ঘুম হয় না। দেবী মূর্তির পাশে সে বোধহয় এক ধরনের নিরাপত্তা বোধ করে। গভীর রাতে দেবীর সঙ্গে তার অন্তরঙ্গ কথাবার্তা হয়। যেমন, দেখিস হেই মা কালী, আমার পুত্রে যে মারছে, তুই তার কলজাটা টাইন না খা, তরে আমি জোড়া পাঠা দিমু, বুকচিরা রক্ত দিমু, হেই মা কালী, দেখিস রে বেটি, দেখিস। মা কালী কিছু শোনেন কিনা বলা মুশকিল, কিন্তু চিত্রাবুড়ির ধারণা তিনি শোনেন এবং তিনি যে শুনছেন তার নমুনাও দেন। যেমন, এক রাত্রিতে খলখল হাসির শব্দ শোনা গেল। বুড়ির রক্ত জল হয়ে যাবার মতো অবস্থা। সে কাপা গলায় ডাকল, হেই মা। হাসির শব্দ দ্বিতীয়বার আর শোনা গেল না। দেবীরা তাদের মহিমা বারবার করে দেখাতে ভালোবাসেন না। চিত্রাবুড়ি আজ রাতেও মা কালীর সঙ্গে সুখ দুঃখের অনেক কথা বলল। জোড়া পাঠার আশ্বাস দিয়ে ঘুমোতে গেল। তারপর জেগে উঠে চেঁচালো, কেলা যায় গো, লোকটা কে? কেউ জবাব দিল না। কিন্তু বুড়ির মনে হলো অনেকগুলো মানুষ যেন এদিকে আসছে, শব্দ করে পা ফেলছে। হু হা এরকম একটা আওয়াজ আসছে। ডাকাত নাকি? চিত্রাবুড়ি ভয়ে কাঠ হয়ে গেল। তার চোখের সামনে দিয়ে মিলিটারির দলটি পার হয়ে গেল। আলো কম, স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। চিত্রাবুড়ি কিছু বুঝতে পারল না। এরা কারা? এই রাতে কোত্থেকে এসেছে? বুড়ি দেখল সেনবাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার টর্চের আলো ফেলল। এর মানে কি ডাকাত? কিন্তু সেনবাড়িতে ডাকাত আসার কথা নয়। সেনরা এখন হতদরিদ্র। এই বিশাল বাড়ির ইটগুলো ছাড়া ওদের আর কিছু নেই। ওরা আবার চলতে শুরু করেছে। জুম্মা ঘরের কাছে এসে আবার সেনবাড়ির ওপর টর্চের আলো ফেলল। কোন দিকে যাচ্ছে? কৈবর্তপাড়ার দিকে? ওদের আগেভাগে খবর দেওয়া দরকার। সেনবাড়ির পেছন দিক দিয়ে ছুটে গিয়ে খবর দেবে? চিত্রাবুড়ির কাছে সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক লাগছে। এই রাতের বেলা দল বেঁধে এরা কেন আসবে? না, কৈবর্তপাড়ার দিকে যাচ্ছে না। জুম্মা ঘর পেছনে ফেলে এরা সড়কে উঠে গেল। টর্চের আলো এখন আর ফেলছে না। বুড়ির মনে হলো এরা স্কুল ঘরের দিকে যাচ্ছে। আজিজ মাস্টারকে খবর দেওয়া দরকার। কিন্তু তারও আগে খবর দেওয়া দরকার কৈবর্তপাড়ায়। বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে। 4-5টা কুকুর একসঙ্গে চেঁচাচ্ছে। এরা কিছু টের পেয়েছে। কুকুর বেড়াল অনেক কিছু আগেভাগে জানে। বুড়ি কালী মন্দিরের চাতাল থেকে নেমে এলো। সে কোন দিকে যাবে মনস্থির করতে পারছে না। গ্রামে মিলিটারি ঢুকেছে এটা প্রথম বুঝতে পারলেন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব। পাকা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি সূরা ইয়াসিন পড়ছিলেন। আজান দেবার আগে তিনি 3বার সূরা ইয়াসিন পড়েন। দ্বিতীয়বার পড়বার সময় অবাক হয়ে পুরো দলটাকে দেখলেন। এরা স্কুল ঘরের দিকে যাচ্ছে। প্রথম কয়েক মুহূর্ত তিনি ব্যাপারটা বুঝতেই পারলেন না। সূরা ইয়াসিন শেষ করে দীর্ঘ সময় মসজিদের সিঁড়িতে বসে রইলেন। অন্ধকার এখনো কাটেনি। পাখপাখালি ডাকছে। ইমাম সাহেব মনস্থির করতে পারছেন না এখানে বসে থাকবেন না খবর দেওয়ার জন্য ছুটে যাবেন। কিছুক্ষণ পর তার মনে হলো সিঁড়িতে এরকম প্রকাশ্যে বসে থাকা ঠিক না, মসজিদের ভেতরে থাকা দরকার। কিন্তু নীলগঞ্জ মসজিদে তিনি কখনো একা ঢোকেন না। এই মসজিদে জিন নামাজ পড়ে, এরকম একটা প্রবাদ আছে। অনেকেই দেখেছে। তিনি অবশ্য এখনো দেখেননি, কিন্তু তার ভয় করে। একা বসে থাকতে থাকতে তার মনে হলো এই যে তিনি দেখলেন একজন মিলিটারি, এটা চোখের ভুল না তো? নান্দাইল রোডে মিলিটারি আসেনি, সোহাগীতে আসেনি, এখানে আসবে কেন? এখানে আছেটা কি? নেহায়েতি গণ্ডগ্রাম। ইমাম সাহেব ইউনিয়ন বোর্ডের রাস্তায় এসে দাঁড়ালেন। স্কুল ঘর বাঁশবনের আড়ালে পড়েছে। কিছুই দেখা যাচ্ছে না। মুসল্লিরা কেউ আসছে না কেন? নাকি মিলিটারির খবর জেনে গেছে সবাই? তার প্রবল ইচ্ছে হতে লাগলো নামাজ না পড়েই ঘরে ফিরে যেতে। আকাশ ফর্সা হতে শুরু করেছে, অথচ কারো দেখা নেই। দীর্ঘ সময় অপেক্ষা করবার পর মতি মিয়াকে আসতে দেখা গেল। মতি মিয়া একটা মামলায় জড়িয়ে ইদানিং ধর্মে কর্মে অতিরিক্ত রকমের উৎসাহী হয়ে পড়েছে। ইমাম সাহেব নিচু গলায় বললেন, এই মতি, কিছু দেখলা? কি দেখমু? কিসের কথা কন? কিছু দেখো নাই? না, বিষয়টা কি? ইমাম সাহেব আর কিছু না বলে চিন্তিত ভঙ্গিতে আজান দিতে গেলেন। আজান শেষ করে মতি মিয়াকে আবার জিজ্ঞেস করলেন, স্কুল ঘরের কাছে কিছুই দেখো নাই? না। ব্যাপারটা কি ভাইঙ্গা কন? মনে হয় গ্রামে মিলিটারি ঢুকছে। কি ঢুকছে? মিলিটারি।
আরে কি কন, এই গ্রামে মিলিটারি আইব কেন? আমি যাইতে দেখলাম, চৌক্ষের ধান্দা, আন্দাইরে কি দেখতে কি দেখছেন? নান্দাইল রোডে তো এখন তক মিলিটারি আসে নাই। তুমি জানলা কেমনে? আমার শালা আইছে গতকাল, নিজামের বড় ভাই। আমি কিন্তু নিজের চোখে দেখলাম। আরে না, মিলিটারি আইলে এতক্ষণে গুলি শুরু হইয়া যাইতো। মিলিটারি কি সোজা জিনিস? ইমাম সাহেব নামাজ শুরু করবার আগেই আরো 3জন নামাজি এসে পড়ল। তারাও কিছু জানে না। একজন এসেছে স্কুল ঘরের সামনে দিয়ে, সেও কিছু দেখেনি। ইমাম সাহেব আজ অত্যন্ত সংক্ষিপ্ত নামাজ পড়লেন। নামাজের শেষে সাধারণত তিনি হাদিস কুরআনের 2-1টি কথা বলেন, আজ কিছুই বললেন না। বাড়ির দিকে রওনা হলেন। বেশ আলো চারদিকে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। জোড়া শিমুল গাছের কাছে এসে তিনি আর চোখে স্কুল ঘরের দিকে তাকালেন। বারান্দায় সারি সারি সৈন্য বসে আছে। ইমাম সাহেবের মনে হলো স্কুল কম্পাউন্ডের গেটের কাছে দাঁড়ানো একটা লোক হাত ইশারা করে তাকে ডাকছে। লোকটির পরনে ফুল প্যান্ট এবং নীল রঙের একটা হাফ শার্ট। কিন্তু তাকে ডাকছে কেন? তিনি কি ভুল দেখছেন? ইমাম সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। তিনি একবার আয়াতুল কুরসি ও 3বার দোয়া ইউনুস পড়ে স্কুল ঘরের দিকে এগুলেন। নীল শার্ট পরা লোকটিও এগিয়ে আসছে তার দিকে। ব্যাপার কি? এ কে? তিনি অতি দ্রুত দোয়া ইউনুস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি খুব কাজের। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে এই দোয়াটি পড়েছিলেন। নীল শার্ট পরা লোকটা এগিয়ে আসছে। কি চায় সে? আপনি কে? আমি এই গ্রামের ইমাম। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু আসেন আমার সাথে। কই যাইতাম? আসেন, মেজর সাহেব আপনারে ডাকেন। ভয়ের কিছু নাই, আসেন। ইমাম সাহেব 3বার ইয়া মুকাদ্দিমু পড়ে ডান পা আগে ফেললেন। সঙ্গের নীল শার্ট পরা লোকটা মৃদুস্বরে বলল, এত ভয় পাচ্ছেন কেন? ভয়ের কিছু নাই।